বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় পাঠকবৃন্দ, আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা, আপনারা হয়তো অপেক্ষায় আছেন যে আপনাদের এই রাজস্ব আইন অর্থাৎ রেভিনিউ ল আপনাদের সর্বশেষ পরীক্ষাটি আগামী শুক্রবার দিন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেই উপলক্ষে অধীর আগ্রহে অপেক্ষায় হয়তো অনেকেই আছেন। সাজেশনের ব্যাপারে আমি আপনাদেরকে কি বলবো এবং প্রকৃতপক্ষে এই সাবজেক্টের উপর আপনাদের কি পড়া উচিত। যাই হোক, আমি সময় নষ্ট না করে এই স্বল্প সময়ে আপনাদের সেদিকেই যাচ্ছি। বিশেষ করে যেহেতু পরীক্ষার শেষ সময়, শেষ প্রান্তে, সময় কালক্ষেপণ না করে আপনারা আপনাদের প্রস্তুতিটা সম্পূর্ণ করুন, এটাই আমি প্রত্যাশা রাখি। এই রাজস্ব আইনে 8টি প্রশ্ন হতে যে কোনো 5টি উত্তর দিতে হবে, এটা আপনারা অবহিত। সেখানে অঙ্ক আছে, বাধ্যবাধকতা নয়। তবে প্রশ্নগুলো যদি আপনাকে কোত্থেকে প্রশ্নগুলো আসতে পারে বা কিভাবে প্রশ্নগুলো আসতে পারে সে আলোকেই একটু আলোকপাত করা। স্বল্প পরিসরে আপনাদেরকে প্রশ্নের সমাধান এই অল্প সময়ে সম্ভব নয়। তথাপিও আপনাদের যদি যতটুকু সহায়তা দরকার আমি মনে করি, সেই দৃষ্টিকোণ থেকেই আপনি আজকের আলোচনা। আপনারা জানেন যে আয়কর কর্তৃপক্ষ, অর্থাৎ এই আয়কর কর্তৃপক্ষ বলতে গেলে সেখানে এই কর্তৃপক্ষের শ্রেণীবিন্যাস করতে গেলে 12 থেকে 13টি কর্তৃপক্ষ আছে। স্টেপ বাই স্টেপ আপনারা সেটা কি করবেন, পড়ে যাবেন। দেখবেন সেখানে এই কর্তৃপক্ষগুলোকে পড়তে গেলেই আপনার সেখানে ট্রাইব্যুনাল আসবে, ট্রাইব্যুনালের কাজ আসবে এবং এই আয়কর কর্তৃপক্ষের একটা শ্রেণী আছে যারা বিচারিক কাজ করে থাকেন এবং এই বিচারিক ক্ষেত্রে তাদের ক্ষমতা এবং কোন কোন ক্ষেত্রে তারা কি বিচার করে থাকেন সেই জিনিসগুলো আলোকপাত কিন্তু এখানেই আছে। তাহলে আমরা এই আয়কর কর্তৃপক্ষটাকে যদি ভালোভাবে পড়ি তাহলে সেখানে বিচারিক এবং ট্রাইব্যুনাল, পাশাপাশি আয়কর কর্তৃপক্ষ এবং তাদের কাজ, এদের উদ্দেশ্য কী, এদের কাজের পরিধি কী, তাদের ক্ষমতা কী, তাদের থেকে যারা বেরিয়ে আসে ওনারা বা কতটুকু ক্ষমতা চর্চা করেন এবং ওই আয়কর কর্তৃপক্ষ থেকে যে যারা বেরিয়ে আসছেন বিচার বিভাগীয় কাজ করছেন, তাদের থেকে আবার বেরিয়ে আসছেন ট্রাইব্যুনালে যারা কাজ করছেন, এটা আপনার ওই চ্যাপ্টারটা যখন পড়বেন তখনই দেখবেন যে আরও 2টি চ্যাপ্টার সম্বন্ধে আপনারা অবহিত হয়ে যাবেন। আমি ধরে নিতে পারি আপনাদেরকে এই চ্যাপ্টারটা সম্পূর্ণ ক্লিয়ার করলে আপনারা সেখান থেকে 3টি প্রশ্ন পেয়ে যেতে পারেন। আমাকে দিতে হবে কয়টা? আমাকে দিতে হবে 5টি। আমি যদি 3টা প্রশ্নের উত্তরও সেখান থেকে আশা না করি, 2টি প্রশ্ন অবশ্যই আশা করতে পারি। তাহলে আপনারা আয়কর কর্তৃপক্ষ, গঠন ক্ষমতা কার্যাবলী, তার এখতিয়ার এবং আয়কর কর্তৃপক্ষ থেকে বেরিয়ে আসছে যেটা ট্রাইব্যুনাল এবং বিশেষ ট্রাইব্যুনাল বা জুডিশিয়ারি দিক থেকে তাদের ক্ষমতা এবং কার্যাবলী, তারা কোন কোন সেক্টরে কী কী পদার্পণ করে থাকেন, কাজ করে থাকেন, এই বিষয়গুলো আপনারা এই আয়কর কর্তৃপক্ষের মাঝেই ডেপুটি কর কমিশনার এর মাধ্যমে এবং তার আলোকপাত করলে ডেপুটি কর কমিশনার আয়কর কর্তৃপক্ষের মাঝখান থেকে বেরিয়ে এসে উনি আবার ট্রাইব্যুনালের কাজও করে থাকেন। এই ট্রাইব্যুনাল ক্ষেত্রে ওনার ক্ষমতা কতটুকু, ওনার পরের স্টেপগুলো কারা কারা, ওই বিচারিক স্টেজে কারা কারা যান। যখন আমি বললাম না যে আপনারা যখন আয়কর কর্তৃপক্ষটা পড়বেন, পাশাপাশি আপনাদের সেটা নলেজটা চলে আসবে এবং আপনার 2টা আনসার নির্দ্বিধায় সেখান থেকে দিতে পারবেন। আসুন আমরা এই আয়করের উদ্দেশ্য, আয়ের বৈশিষ্ট্য, এই সমস্ত বিষয় নিয়ে আলোকপাত করব এবং কথা বলব। এখানে আসুন প্রত্যক্ষ পরোক্ষ করার সুবিধা অসুবিধাগুলো আলোচনা করুন। এই জিনিসগুলো আছে, এগুলো পড়বেন। রাজস্ব নীতিটা আসলে কি, আমরা যে ফিসক্যাল ল বলে থাকি এটা মূলত কি, এই নীতির প্রয়োজন কতটুকু সরকারদের এবং বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশে কতটুকু এটার প্রয়োজন এবং এটার মধ্যে দুর্বলতা কোথায় এবং এই দুর্বলতা থেকে উত্তীর্ণ হওয়ার জন্য কী কী উপায় অবলম্বন করতে হবে, এই বিষয়গুলো আলোকপাত করতে হবে। আমরা আরেকটি অধ্যায়ে যাব, সেই অধ্যায়টি হলো কর। এই কর নির্ধারণ করতে গেলে করের কয়টা সেক্টর আছে, আমরা করটাকে কয়টা ভাগে ভাগ করে নিচ্ছি, অর্থাৎ এই করটাকে আমরা যে করের নীতিটা আছে যে এই করগুলোকে কত প্রকারের ভাগে ভাগ করা যায়, আয়কর আইন অনুযায়ী আয়ের যে খাতগুলো আছে এই খাতগুলোকে আমরা স্পষ্টভাবে আলোচনা করব। আমরা এই খাতগুলো আলোচনা করতে গেলেই
যে 60টি খাত আছে, এই 60টি খাতকে আপনি 2 বার পড়ুন, বেশি না। দেখবেন আপনি নিজেই অনেকটা এই অধ্যায় থেকে একটা সলিউশন চলে আসবে। এই 60টি খাত থেকে মূলত প্রশ্ন হয়, কিন্তু আমি 60টি খাত প্রাথমিক আলোচনা করলে আপনি আরও 2টি প্রশ্ন উত্তর পেয়ে যাবেন। তাহলে সেখানে দাঁড়াচ্ছে কয়টি? আরও 2টি। এর আগেরটা বললাম আয়কর কর্তৃপক্ষ এবং তার প্রশাসনিক কর্তৃপক্ষ, পাশাপাশি ট্রাইব্যুনাল। আর এখানে বললাম যে কি 60টি খাত। এই খাতগুলা যখন আলোকপাত করবেন তখন আপনি আরও 2টি প্রশ্ন ইজিলি এখান থেকে পেয়ে যাবেন। আমরা কৃষি আয়, বেতন খাতে আয়, গৃহসম্পত্তিতে আয়, এইভাবে যখন খাতগুলো 60টি আয় আলোচনা করব, এই খাতগুলোতে কোন ক্ষেত্রে কতটুকু ধার্যকৃত এবং করের সীমায় আছে এবং দিতে বাধ্যতামূলক, এই বিষয়গুলো এখানে আপনার পড়ার বিষয়। আপনি যখন পড়তে যাবেন তখন এটি বেরিয়ে আসবে এবং দেখা যাবে এখান থেকে 2টি প্রশ্ন আপনি ইজিলি পেয়ে যাবেন। তাহলে আসুন, তাহলে আবার 4টি প্রশ্ন হয়ে গেল। আসুন আমরা অন্য কোথাও না গিয়ে যদি শুধু টিকাতে যাই তাহলে একটি প্রশ্ন কনফার্ম হয়ে যায়। টিকার ক্ষেত্রে আমরা অনেক ধরনের টিকাই দেখব। এই টিকাগুলোকে আমরা যদি পড়ি, বিভিন্নভাবে পড়তে পারি। তারপরে আমি আপনাদের টিকা সম্বন্ধে একটু আলোকপাত করছি। আপনার মূলধন জাতীয় সম্পত্তি বা মূলধন লাভ, বেতন বা পারিতোষিক, দ্বৈত কর পরিহার, গৃহ সম্পত্তি খাতে আয়, আয়কর রেয়াত যেটাকে অবকাশ বলা হয়, অবচয় ভাতা, অন্যান্য উৎসতে ভাতা, করমুক্ত আয়, লোকসান পূরণ, জেট টানা, নিবাসী বা অনিবাসী, জাতীয় রাজস্ব বোর্ড, স্পটে কর কর্তন, বার্ষিক কর, ফটকা ব্যবসা, টিআইএন ও ইটিআইএন। এই যে আদ্যাক্ষর বা শব্দগুলা, এগুলো দ্বারা কী বোঝায়, এই সংজ্ঞামূলক এই আলোচনা যে কথাগুলো বললাম এগুলো টিকা আকারে পড়বেন। এখান থেকে আপনার 2, 4টি 5টি টিকা আসতেই পারে। আপনি যদি আমি যে কথাটা বললাম যে আয়ের যে খাত আছে, 60টি খাত যখন পড়বেন টিকাটা কনফার্ম হয়ে যাবে। শুধু তাই নয়, এই 60টি খাতকে বিস্তারিত আলোচনা করে যখন আপনি অগ্রসর হবেন আর আয়কর কর্তৃপক্ষ এবং তার মধ্যে ট্রাইব্যুনালকে নিয়ে যখন আলোচনা করবেন, দেখবেন সেখান থেকে আবার টিকা চলে আসছে। তাহলে আপনি আপাতত এই স্বল্প সময়ে বেশি দূর না গিয়ে এর মধ্যে আপনি থাকুন, তার মধ্যে আপনি আলোকপাত করুন। আমরা যদি তার মধ্যে আলোকপাত করি, আমরা এখানে যেমন দেখেন আয়কর আইনে আপিলগুলিতে কী বুঝো, কী কী কারণে আপিল করা যায়, কাহার নিকট আপিল করতে হয়, কোথায়, কখন, কিভাবে, কতদিন এবং কত আপিল এবং দ্বিতীয় আপিল চলে কি না, কোনো মামলা তত্ত্বগত বিদায় এবং আইনগত বিশ্বের সর্বোচ্চ কর্তৃপক্ষ কে, প্রথম ও দ্বিতীয় আপিল দায়েরের কত দিনের মধ্যে আপিল নিষ্পত্তি করার বিধান আছে, কর কমিশনের নিকট রিভিশন দায়ের সংক্রান্ত আইনের বিধানসমূহ আলোচনা করো। এই কথাতে কী বোঝা যায়? অর্থাৎ ওই যে ডেপুটি কর কমিশনার যিনারা বিচারিক কাজ করে থাকেন, বিচারিক ক্ষেত্রে ওনাদের কাছে যখন আপিল করা হয়, আপিলের ক্ষেত্রে ওনাদের যে ক্ষমতাটা আছে এখানে এটিকেও বলা হচ্ছে। আপনারা এইটা পড়লে দেখা গেল তাহলে এই প্রশ্নটা চলে আসলো। আপনারা দেখেন আয়কর আইনে বিচার বিভাগীয় কর্তৃপক্ষ কারা, উপকর কমিশনার ক্ষমতা ও কার্যাবলী, ওই যে ডেপুটি কর কমিশনার তো বললাম, আপনি তার ক্ষমতা কার্যাবলী জানলে সে এই ট্রাইব্যুনালে কাজ করতেছে, ট্রাইব্যুনালে তার ক্ষমতাটা কী এবং সে কী কী দিক নির্দেশ দিচ্ছেন, কী কী আদেশ দিচ্ছেন, তার বিরুদ্ধে কী কী আবার ট্রাইব্যুনালে যাচ্ছে, এগুলোর বিষয়গুলো যখন আপনি পড়বেন আপনি ইজিলি আপনার প্রশ্ন চলে আসে। আপনি দেখুন মোট আয়, করযোগ্য আয়, এগুলোর ব্যাখ্যা এবং এই ব্যাখ্যাটা যখন দিবেন তখন সেখানে আপনি দেখবেন যে আয়ের খাতগুলোর কথা চলে আসছে। এই আয়ের খাতগুলোতে বার্ষিক আয়, মোট আয়, পরিতোষিক আয়, এই আয়গুলার যখন নিয়ে আলোচনা করবেন টিকাও সেখান থেকে আপনার বেরিয়ে আসছে। আপনি আলোকপাত করেন অগ্রিম কর প্রদান, তারপরে আলোকপাত করেন আপনি কয়েকটি খাতের নাম, উৎস কর কর্তন, এই বিষয়গুলো আলোচনা করলে আপনি ইজিলি বেশ কিছু সুবিধা অসুবিধা নিয়ে আলোচনা করেন, এই জিনিসগুলো চলে আসবে। তাহলে আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা আমি আগেই বলেছি, আবারও বলছি, আপনারা আয়ের 60টি খাত আছে, এই খাতগুলোকে আজকেই পড়বেন। আমি মনে করি যে আজকে রাতে যদি আয়ের খাতগুলো পড়ে ফেলাম তাহলে আপনার থেকে এখানে টিকা সহকারে, টিকার ধরুন 2টো টিকা এখান থেকে চলে আসবে, পাশাপাশি আপনার এই আয়ের খাত পড়ার সাথে সাথে আরও 2টা প্রশ্ন, 3টে প্রশ্ন কাভারেজ দিতে পারবেন। আর যখন আয়কর কর্তৃপক্ষ এবং ট্রাইব্যুনালের কথা বলবেন সেখানে আর 2টা প্রশ্ন ইজিলি থেকে যাবে। এই হলো মোট আপনার 5টি প্রশ্ন আনসার আপনি ইজিলি দিতে পারবেন। স্বল্প সময়ে সংক্ষিপ্ত পরিসরে আপনাকে এখন অগ্রসর হওয়া প্রয়োজন।
সার্বিক আলোচনা করে আপনাকে বিব্রত করার কোনো কারণ নেই। সামনে পরীক্ষা আছে, আপনার পরীক্ষা দিন। যারা আয়ের ব্যাপারে বা করদানের ব্যাপারে, এই সাবজেক্টের ব্যাপারে যারা বেশি ওয়াকিফ হয়, তারা হয়তোবা অঙ্ক নিয়ে চিন্তা করতে হবে। অন্যথায় অঙ্ক নিয়ে না চিন্তা করে আপনি আমি যেগুলো বললাম এগুলো দেখবেন, দেখার পরে ভালো একটি আনসার আপনার মধ্যে থেকে চলে আসবে। এবং এতটুকু জিনিস মনে রাখবেন যে আপনি অল্প জানেন, ভালো করে জানেন। সাধারণভাবে রিডিং পড়েন, প্রথমত রিডিং পড়লেই দেখবেন যে আপনার ভিতর বাস্তবতার ক্ষেত্রে এই জিনিসগুলোর প্রক্রিয়া প্রবেশ করেছে। আপনি এটাকে নিয়ে এত চিন্তা করার কোনো বিষয় নয় যে আপনি ফেল করবেন বা আপনার জানা নেই, অজানা। বাস্তবিক পক্ষে অনেকেই পড়াশোনা তেমন করেননি, অল্প পরিসরে যতটুকুই করেছেন। এখন আপনাকে একটা দিক নির্দেশ দেওয়া ছাড়া আর অন্য কিছুই নয়, বিব্রত করেনি। যারা তো আগে পড়ে নিয়েছেন তাদের ভালো কথা, আর যারা পড়েন নাই, আমি মনে করি এই কটা দিনের ভিতরে আমি যে কটা বললাম একটা ভালো আনসার আপনার সৃষ্টি করতে পারবেন এবং আপনি ভালো নাম্বারও পাবেন। এই আশাবাদ ব্যক্ত রাখি। আপনাদের মাঝে আবারও আমার দেখা হবে এবং আপনাদেরকে সর্বশেষ অনুরোধ করব, আপনারা পরীক্ষা দেওয়ার পরপর বসে থাকবেন না। যেহেতু যদি আইনজীবী হতে চান, সার্টিফিকেটই শুধু শেষ নয়, এর দক্ষতা অর্জন করতে গেলে আপনাকে প্র্যাকটিক্যালি কিছু কাজ করতে হবে। এই বিষয়ে আমি আপনাদের জন্য সবসময় যদি কোনো উপদেশ আমার কাছ থেকে গ্রহণ করার মতো থাকে আমি দিব, তাতে কার্পণ্য করব না। আপনাদের সাক্ষাৎকার, আপনাদের সুপরামর্শ, আপনাদের সাথে কথা বলা এবং সাবমিট বা দেখা করা বা আপনাদের মাঝে আবারও ফিরে আসা এই প্রত্যাশা রেখে আমি সকলকে আবারও সর্বশেষ সালাম এবং শুভেচ্ছা বিনিময় রেখে সকলের সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।